নমস্কার, জনতার দরবারে আমি অয়ন আবার ফিরে এলাম। জনতার দরবার আজকে মোদির সভা, মমতার সভা, একেবারে সরগরম। আর এই জনতার দরবারে আমার সঙ্গে থাকেন জনতা, জনতার প্রশ্নের উত্তর দেন নেতারা। আজকে কারা সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে? বিভিন্ন রাজনৈতিক দলের মুখপাত্র, পরিচয় করিয়ে দেবো এক এক করে। প্রদীপ্ত মুখোপাধ্যায় তৃণমূল মুখপাত্র, কংগ্রেস মুখপাত্র সুমন রায় চৌধুরী, রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস ঘোষ, সপ্তর্ষি দেব সিপিআইএম নেতা এবং বিজেপি মুখপাত্র বিমল শঙ্কর নন্দ। আজকে সিএ এনআরসি নিয়ে একেবারে সরগরম এ রাজ্যের রাজনীতি। মোদি মমতা দুজনেই সোচ্চার সিএ নিয়ে, একজন সিএ বিরোধিতায়, এনআরসি বিরোধিতায়, আরেকজন সিএ এর পক্ষে। আর শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী, তার বক্তব্যে জোরালো বিতর্ক। দেখুন, যেই আপনি অ্যাপ্লাই করবেন কেতে, সঙ্গে সঙ্গে আপনাকে এনআরসি করে দেবে আর আপনাকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে আসামের মতো। माँ भारती पर आस्था रखने वाले हर परिवार को नागरिकता देना, ये मोदी की गारंटी है। ভোটে গরম, সিএ নিয়েও গরম। সিএএ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন। করতে দেব না, কে করতে দেব না, কারো অধিকার কেড়ে নিতে দেব না। 24-এর লোকসভা ভোটের আগে দেশ জুড়ে চালু হয়েছে সিএ। এর বিরোধিতায় প্রথম থেকেই সরব তৃণমূল। আপনি যখনই অ্যাপ্লাই করবেন, বাংলার নাগরিক হয় না, আপনাকে দিয়ে লিখিয়ে নেওয়া হচ্ছে আপনি অনুপ্রবেশকারী। জিজ্ঞেস করুন না, এটা কি এত ভালো হয়? যারা বিজেপির প্রার্থী তারা কেন করছে না? 2019-এর লোকসভা ভোটের আগে সিএ প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। বাংলায় যার ডিভিডেন্ডও পায় পদ্মশিবির। 24-এর ভোটের মুখে সেই সিএ চালু হলেও এই অস্ত্রের সেভাবে শান দিতে দেখা যাচ্ছে না বিজেপিকে। তারা বেশি সুর চড়াচ্ছে সন্দেশখালী এবং নিয়োগ দুর্নীতি ইস্যুতে। উল্টো দিকে তৃণমূল কিন্তু সিএ নিয়ে সরব। বারবার মোদী সরকারকে নিশানা করেছেন মমতা। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার কোচবিহারের সভায় মোদীর মুখেও সিএ প্রসঙ্গ। लेकिन आज जब बीजेपी सरकार सीएए लेकर आई है तो ये अफवाहें फैला रहे हैं। माँ भारती पर आस्था रखने वाले हर परिवार को नागरिकता देना, ये मोदी की गारंटी है। সিএ আসলে এনআরসি থেকে বাঁচার একমাত্র উপায় বলে মনে করেন মোদী সরকারের মন্ত্রী শান্তনু ঠাকুর। তাঁর বক্তব্যে ভবিষ্যতে এনআরসি চালুর ইঙ্গিত মিলেছে। এ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। কোনদিন যদি এনআরসি হয়, ধরুন বিজেপি সরকার আমাদের লোকদের কাউকে পাঠাবে না, যার জন্য সিএ করা। বিজেপি সরকার কিছু করলো না, এনআরসি 200 বছর পরে যদি এনআরসি করে, এই সংবিধান অনুসারে রাষ্ট্রপতি শাসন দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে দেশ দিয়ে বার করে দেয় রোহিঙ্গার মতো, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বাঁচাবে? এনআরসি চালুর সম্ভাবনা শুধু নয়, সিএ এর বিরোধিতা করা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা যাতে ভবিষ্যতে বিপদে পড়েন তার পক্ষেও সওয়াল করেছেন শান্তনু ঠাকুর। আপনারা সেলফ ডিক্লিয়ারেশন দেবেন, আর যখন ফিজিক্যাল ভেরিফিকেশন হবে তখন আমাদের সাথে একবার দেখা করবেন, বা আমরা আপনাদের বলে দেব লোক পাঠিয়ে পাঠিয়ে কোথা দিয়ে কি করে আপনাদের কি করতে হবে। এখন সে কথা বলবো না। টিএমসির লোকদের নিতে দেবেন না, একটা টিএমসির লোকদের আমরা নাগরিকত্ব দেব না। বড় বড় কথা না। জোড়া বিতর্কেও পিছু না হটে সিএ নিয়ে নিজের অবস্থানে অনড় কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী। যারা সিএর বিরোধিতা করছে তারা যদি নাগরিকত্ব নিতে আসে 71 সালের আইন অনুসারে, মমতা বন্দ্যোপাধ্যায়দের যেন নাগরিকত্ব দিতে পারে বা ওর ভোটার কার্ডে যেন সেটা সম্পূর্ণ হয়। তো দল বেছেই তো এটাকে ডিনাই করেছে, সমর্থন করেনি। ওর তো সিটিজেনশিপ দরকার নেই, ও তো বলে দিয়েছে। তো কেন সিটিজেনশিপ দিতে হবে ওদের? নিউজ 18 বাংলা। শুরু করব বিতর্ক, কিন্তু তার আগে দেখাবো আজকে তো মমতা বন্দ্যোপাধ্যায় উত্তাপ শুরু রাজনীতির। মাথা ভাঙায় গেলেন, মাথা ভাঙা থেকে সুর চড়ালেন এনআরসি সিএ নিয়ে। এমনকি যে প্রসঙ্গে আসবো পরবর্তী সময়ে, নিশীথ প্রামাণিক, দেবাশিস ধর, তাদের নিয়েও আক্রমণ। তারপরে মালে নামলেন, মালে তিনি সভা করলেন। মালের সভা থেকেও এনআরসি সিএ নিয়ে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটো সভা আগামীকাল জলপাইগুড়িতে, আর আজকে কোচবিহারে, একবারে শহরে রাসমেলা ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সিএ ইস্যুতেই সুর চড়ালেন এবং সিএ ইস্যুতে তিনি বললেন যে নাগরিকত্ব যাবে না, গ্যারান্টি দিলেন, সেই মোদির গ্যারান্টি। এবার আমি অ্যাঙ্কার প্রতিদিন বলি, কিন্তু আমার প্রশ্ন দিয়ে শুরু নয়, কারণ আমাদের প্রাধান্য হচ্ছে জনতা। প্রথম প্রশ্ন কার উদ্দেশ্যে? আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে বিজেপি কে ওকে, নিয়ে। প্লিজ। তো সিএ এর পর কি এনআরসি চালু হবে? বিমল শঙ্কর নন্দ, আরেকবার। সিএ এর পর কি এনআরসি চালু হবে? হ্যাঁ, মানে শান্তনু ঠাকুরের প্রশ্ন বক্তব্যের বুঝতে পরিপ্রেক্ষিতে এবং ব্রাত্য বসু যেটা বলছেন, মানে তৃণমূল বলছে যে হারের ভয়ে এখন এনআরসি এইসব হাওয়া তুলছে। আর এর ভয় কে পাচ্ছে সে তো ভবিষ্যৎ বলবে। ওকে। আর যিনি একবার প্রকাশ্য সভায় বলেছিলেন চাকরি হলে তৃণমূলের লোকেদের চাকরি হবে, তার কথার কোনো উত্তর দেওয়ার ইচ্ছে আমার নেই। আমি শুধু আপনি উত্তর দিয়ে প্রশ্ন করেছেন এবং জনতা প্রশ্ন ঠিক, করেছে, ঠিক। কারণ আমি মনে করি জনতাই জনার্দন। ভয়েস অফ দ্য পিপল ইজ দ্য ভয়েস অফ গড, এটা রুশোর কথা, আমি সেটা বিশ্বাস করি। এখন কথা হচ্ছে যে এনআরসি নিয়ে আমাদের কোনো এই মুহূর্তে ভাবনা চিন্তা নেই। আমরা সিএএ করতে দিয়েছি, করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। জনগণের একটা অংশের দাবি ছিল যে মানুষগুলো সব হারিয়ে বিভিন্ন জায়গা থেকে এদেশে আশ্রয় নিয়েছিল, সমস্ত কিছু হারিয়ে তাদের কাছে আমরা কথা দিয়েছিলাম যে আমরা সিএএ করব, সেই কথাটা আমরা রেখেছি। আমি আপনাকে একটা উদাহরণ দিই বা ওনাকে উদাহরণটা দিই, আপনি নিশ্চয়ই একটু খবর নেবেন। 2010 সালে ধর্মতলায় একটা সভা হয়েছিল, সভা ডেকেছিলেন বড়মা বীণাপাণি দেবী, মতুয়াদের অত্যন্ত শ্রদ্ধেয়া বড়মা, এবং সেই সভায় উনি সব দলকে ডেকেছিলেন। আমার মনে আছে কারা গিয়েছিলেন, ভারতীয় জনতা পার্টির পক্ষে তথাগত রায়, সিপিআইএম এর বিমান বসু, তৃণমূল কংগ্রেসের যদ্দূর মনে আছে মুকুল রায়, এরা গিয়েছিলেন। প্রত্যেকে গিয়ে বলেছিলেন হ্যাঁ মতুয়াদের নাগরিকত্বের দাবিকে আমরা সমর্থন করব। কেউ তো একবারও বলেননি কংগ্রেস বা সিপিএম যে বড়মা আপনি যে দাবি করছেন আপনারা তো সবাই নাগরিক, কেন এই অযথা সভাটা করছেন? আমরা বলেছিলাম না, আমাদের দেশের আইন অনুযায়ী এমনি এমনি নাগরিকত্ব হয় না, ভোট দিলেই নাগরিকত্ব হয় না। আমি জাস্ট দুটো লাইন, আধার থাকলেই নাগরিকত্ব হয় না, তার জন্য আইন সংশোধন করতে হয়। উই গেভ আওয়ার ওয়ার্ড, এবং সেটা আমরা পালন করেছি। আমরা যা প্রতিশ্রুতি দিই সেটা রাখি, কিন্তু সিএ মানে এনআরসি নিয়ে এই মুহূর্তে কোন রকম এই মুহূর্তে তো আমাদের কোনো প্রস্তাব নেই। আমি কি করে বলবো আপনাকে? তাহলে কেন এনআরসি বারবার করে তুলে আনা হচ্ছে, কেন সিএ নিয়ে এরকম ভাবে জোরালো সওয়াল করা হচ্ছে? আমি বলি যে শুভেন্দু অধিকারী থেকে আরম্ভ করে সুকান্ত মজুমদার কেউ কিন্তু সিএ নিয়ে বলছেন না, তারা দুর্নীতি নিয়ে বলছেন, সন্দেশখালী নিয়ে বলছেন। তোমরা কেন বলছো লাল চুল কানেদুলকে পাশে নিয়ে? বনগার লাল চুল কানেদুল যাকে শুভেন্দু অধিকারী বারবার বলতেন তাকে পাশে নিয়ে শান্তনু ঠাকুর ঠিক বলছেন, দেবদাস মণ্ডল। এখন মুশকিলটা কোথায় জানেন? ওর হিস্ট্রি আমি বলতে চাইছি না এখানে। 2019 সালের 19শে সেপ্টেম্বর, আপ ক্রোনোলজি সমঝিয়ে, অমিত শাহ বলে দিলেন যে এনআরসি হবেই, সিএ এর পরেই এনআরসি হবে। 22শে ডিসেম্বর গিয়ে এত চাপ বেড়ে গেল, সেই পার্লামেন্টে মোদি বললেন কোথাও এনআরসি নিয়ে কথা হয়নি। ইন বিটুইন টিভিতে বারবার বলে গেছেন। এখন আমার প্রশ্ন স্যারকে খুব সাধারণভাবে, যে হ্যাঁ বীণাপাণি দেবীর কথাকে অনেকে সমর্থন করেছিলেন, সেই সমর্থন অনুযায়ী নির্মলা সীতারামনের একটা তথ্য, যে কেউ দর্শক বন্ধু এখানে আছে বা আমার কথা যারা শুনছেন একটা সার্চ করে নিক। নির্মলা সীতারামন 2020 জানুয়ারি মাসে বললেন 2014 থেকে 2019 অবধি আমরা 3924 জনকে ভারতীয় নাগরিকত্ব দিয়েছি। অ্যাক্ট 2003 সালের আইন অনুযায়ী কে করেছিলেন? আমাদের বাজপেয়ীজি করেছিলেন। আমাদের মানে আমাদের প্রধানমন্ত্রী বাজপেয়ীজি করেছিলেন। 2003 সালের ভারতীয় নাগরিকত্ব আইন অনুযায়ী ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে 2014 থেকে 2019 3924 জনকে, তার মধ্যে 566 জন মুসলিম আছে। এবার প্রশ্ন হচ্ছে যদি সেই ভোট দিলেই নাগরিকত্ব প্রমাণ হয় না। আমি ভোটের কথা বলছি না, 326 নম্বর ধারার কথা এখনো আমি তুলিনি। আমি যেটা তুলছি যে 3924 জনকে এখন ভারতীয় নাগরিকত্ব দেওয়া হলো, কোন আইন দলে দেওয়া হলো? তাহলে সেই আইন বলে কেন এদেরকে নাগরিকত্ব দেওয়া যাবে না? তবে তোমার কাছে একটা প্রশ্ন রয়েছে, তৃণমূলের উদ্দেশ্যে প্রশ্ন রয়েছে, আমি অবশ্যই নেব। জনতার কার প্রশ্ন আছে তৃণমূলের উদ্দেশ্যে? কারো প্রশ্ন নেই এই মুহূর্তে? আছে?
এনআরসি হলে আটকাবেন কি করে? কার তৃণমূলের প্রশ্ন। তৃণমূল মুখপাত্র প্রদীপ্ত না, মুখোপাধ্যায়। এনআরসি হলে আটকানোর জায়গাটা খুব পরিষ্কার। আমরা গণ আন্দোলনের কথা বলে দিয়েছি প্রথম থেকে, আমরা গণ আন্দোলন করব এবং আইন অনুযায়ী, আমি তো তথ্য দিয়ে বলছি যে আমার তথ্য ভুল হোক, যে 2000 আবার বলছি, তৃতীয়বার বলছি, 2014 থেকে 2019 অব্দি গোটা দেশে 3924 জন একটাই আইন হয়, আমি যদি তো আইন সেটাই চালু হয় বলছি, কি সেই- কোনো আন্দোলন করে কি আদৌ সেই থামাতে আইন পারবেন? অনুযায়ী তো আপনি ভারতীয় নাগরিকত্ব দিয়েছেন এবং তার মধ্যে আদনান সামি ওকে, আছে। বিমলদা প্রথম কথা হচ্ছে এনআরসি হলে কিভাবে আটকাবেন, যেটা হয়নি ভবিষ্যতে কি হবে সেই ভবিষ্যৎবাণী আমি কি করে করব? এই যে শান্তনু বরং ঠাকুর বলে দিলেন, তাহলে শান্তনু যদি ঠাকুর এনআরসি হয়, শান্তনু ঠাকুর কথাটা আপনারা আবার যদি শোনান তো। এনআরসি হয়, যদি হয় হ্যাঁ, বলেছেন, হ্যাঁ। ভবিষ্যতে যে যদি কেউ কখনো করে উনি বলেছেন, বর্তমান সরকার করবেই এরকম কিছু বলেন। ওকে। তাই ভবিষ্যতে যদি কি হয় ওই হ্যাঁ। যদি আচ্ছা, কথা আচ্ছা, নদীতেই আচ্ছা, থাক, ঠিক আছে। আপাতত আমি বলছি না, আমি শুধু প্রদীপ্তর কথার উত্তরে বলি, সেটা হচ্ছে ও খুব ভালো জানে, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক। সেটা হচ্ছে 1955 সালের যে মূল আইন, যেটা বারবার সংশোধিত হয়েছিল, 2003 সালে নতুন কোনো আইন হয়নি, ওটাই সংশোধনের সংশোধিত কথাই বলছি হয়েছিল। তো, আপনি তো এবং নিশ্চয়ই আমি বুঝেছেন। বলছি আইন অনুযায়ী নাগরিকত্ব অ্যাপ্লাই করে নেওয়ার একটা সিস্টেম ওকে, রয়েছে ওকে, আমাদের দেশে। ওকে। কিন্তু একটা বড় অংশের ওকে। দাবি ছিল যে আমরা আমি সব তো স্বীকার দুর্ভাগ্যপীড়িত করছি। হয়ে হ্যাঁ, এসেছি, হ্যাঁ। আমাদের না, তাহলে নাগরিকত্ব ওই আইন দিতে অনুযায়ী হবে। নয় কেন? আমরা আমার তো প্রশ্নটা খুব দিয়েছি। স্বাভাবিক। আমরা তো তাদের 2003 দিয়েছি। সালের সংশোধনী আইন অনুযায়ী নয় কেন? এনআরসি নিয়ে যদির কথা নদীতে ফেলা যায়? না, যায় না। এই জন্য যায় না কারণ বিমলবাবু এখানে যাই ইচ্ছে বলুক, কিন্তু দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যখন একটা কথা বলে, ক্রোনোলজির কথা বলে, সেটাকে Chronology র নদীতে ফেলা যায় না। আমি খুব পরিষ্কারভাবে আমাদের পার্টি সিএএ নিয়ে স্ট্যান্ডটা ক্লিয়ার করে দিতে চাই। আমরা সিএএ এর বিরোধী এবং যতদিন এই সিএএ থাকবে তার বিরোধিতা করব। কেন? কারণ আমরা মনে করি যে এই সিএএ আইনটা দেশের সংবিধানের যে এসেন্স, সেটার যে ইন্টারপ্রিটেশন আমরা করি, সেই ইন্টারপ্রিটেশনের বিরুদ্ধে যাচ্ছে। দ্য এসেন্স অফ ইকুয়ালিটি যেটা দেশের সংবিধানে রয়েছে, সেই ইকুয়ালিটির বিরুদ্ধে যাচ্ছে। কারণ তুমি এমন একটা আইন করছো যাতে 5টা ধর্মের লোককে তুমি নাগরিকত্ব দিতে পারছো কোনো একটা বিশেষ কারণে, একটা ধর্মকে বাদ দিয়ে। এটা ভারতের সংবিধান মান্যতা দিতে পারে না। এটাই আমাদের মৌলিক কথা। Okay. আর এরপরে যদি এনআরসি হয়, তাহলে রাস্তার রাজনীতিতে কি করতে হয় আর পার্লামেন্টের রাজনীতিতে কি করতে হয় বামপন্থীরা ওকে, আগেও করেছে, সরাসরি আবার হুঁশিয়ারি। করবে। এরপরেও যদি রাজনীতি করতে হয়, এরপরেও যদি এনআরসি হয়, তৃণমূল বলছে গণ আন্দোলন করা হবে, আর সিপিআইএম বলছে পার্লামেন্ট এবং তার সঙ্গে সঙ্গে রাস্তায় কিভাবে আন্দোলন করতে হয়, এই সমস্ত নিয়ে তর্ক বিতর্ক আরো ভালো ভালো প্যাকেজ আপনাদের সামনে তুলে ধরবো। একটা ছোট্ট ব্রেক, জনতার দরবারে ফিরে আসছি। জনতার দরবারে আরো একবার আপনাদের জানাই স্বাগত। সিএএনআরসি এই নিয়ে চলছে তো তর্ক বিতর্ক। আমি সুমন রায়চৌধুরীর কাছে যাবো প্রথমেই। সুমন দা, এমন কি শান্তনু ঠাকুর কি বলছেন, তৃণমূল আপনাদের বিরোধী, আমি জানি আপনারা তৃণমূলের ব্যাপক বিপক্ষে আছেন, কিন্তু তা সত্ত্বেও বলছেন কি তৃণমূলের লোকেদেরকে সিএ আবেদন করতে দেবেন না? আমি একজন যে ভারতীয় নাগরিক নয় তার কোনো কথার দাম দিই না। আগে শান্তনু ঠাকুর প্রমাণ করুক, ওদেরই যে কেন্দ্রীয় সরকারের ফরমান অনুযায়ী ও আগে প্রমাণ করুক ও ভারতবাসী একজন। কেন? তারপরে না শান্তনু ঠাকুর, আচ্ছা তাহলে বিমল শঙ্কর নন্দ উত্তর দিক, শান্তনু ঠাকুর ভারতীয় কিনা। ওরা যে আইন প্রণয়ন করার আচ্ছা, চেষ্টা করছে সেই অনুযায়ী শান্তনু ঠাকুর ভারতীয় নয়, ভারতবর্ষের নাগরিক নন। এবং যারা শান্তনু ঠাকুরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তারাও ভারতবর্ষের নাগরিক নন। আগে বিমল বাবুদের সেটা প্রমাণ করতে হবে। তো এখনো আপনার সময় আসেনি। ঠিক আছে, আপনি বলুন। দ্বিতীয় কথা হচ্ছে বিজেপি যে ফর্ম ছেড়েছে মার্কেটে, আচ্ছা ছেড়ে দিন, কেন্দ্রীয় সরকার যে সিএ এর নিয়মাবলী নিয়ে যে ফর্ম ছেড়েছে তাতে লেখা আছে আসার আগে এফআইআর করতে হবে, এসেও এফআইআর করতে হবে, তাহলে নাকি প্রমাণিত হবে তারা রিলিজিয়াসলি পারসিকিউটেড। সেই পরিস্থিতিতে সেই পরিবারগুলো থাকবে তো, সেটা তো কেন্দ্রীয় সরকারকে বলতে হবে। আমি যদি শুনুন, আমি যদি সাতক্ষীরা দিয়ে আমার পরিবারকে নিয়ে রাতের অন্ধকারে অত্যাচারের
অত্যাচারের ভয় বা অত্যাচারে পালিয়ে আসি, আমি এসে স্কুল লিভিং সার্টিফিকেট দেখাতে পারবো না ইমিগ্রেশনের ছাপ দেখাতে পারবো? না, সুমন দা যেটা আপনারা বললেন, শুনুন, সুমন দা খুব গুরুত্বপূর্ণ এক কথা মিনিট, বলেছেন। অয়ন, আমি আসছি। হ্যাঁ অয়ন, আসবো, আসবো। তোমার আজ থেকে 1 মাস আগে তোমাদের প্যানেল হয়েছিল 2 ঘন্টার এই সিএ নিয়ে। একদম। আমি প্রশ্ন করেছিলাম, বিজেপির প্রতিনিধি কোনো উত্তর দিতে পারে? ওকে, আমরা বিমলদা, ভাবছি, এটা আমরা ভাবছি। সুমন দা যে প্রশ্নটা তুললেন এবং বারবার মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন, নাগরিকত্বের আবেদন করলেই আপনি বিদেশি হয়ে যাবেন, ডিলিমিটেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। আর এখানে যারা প্রধানমন্ত্রীকে নির্বাচিত করেছেন তারাই তো ভারতীয় নাগরিক নন, এরকম প্রশ্নই তো তোলা হচ্ছে। যার কিছু বলার থাকে না তার একটাই উপায় হচ্ছে ভুলভাল বলা। তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব থেকে কংগ্রেসের শান্তনুবাবু কি ছোটখাটো ভারতীয়? নেতৃত্ব, আমি জিজ্ঞেস করতে চাই। একটু সংবিধানের এক আরে দু লাইন শান্তনু ঠাকুর ভারতীয়? আপনি আমাকে হ্যাঁ কি প্রশ্ন নাই করলে উত্তর তো দিন। উত্তর দিতে বলতে হবে তো। না না, আপনি হ্যাঁ কি নাই বলুন না। বলছি তো সেটা। লম্বা আচ্ছা, দরকার নেই। ঠিক আছে। না না, বলুন, লম্বা শুনতে বলুন, হবে। বলুন। আমি মাস্টারমশাই বলুন। মানুষ লম্বা বলতে অভ্যস্ত। সেটা হচ্ছে ডিটেনশন ক্যাম্পে যাবে কি যাবে না? সংবিধানের 1-2 পাতা পড়া থাকলে সবাই জানে যে শান্তনু ঠাকুর ভারতীয় নাগরিক। আচ্ছা। কারণ সংবিধানে পরিষ্কার করে বলা আছে, সংবিধানের 5 নম্বর ধারা থেকে 10 নম্বর ধারায়, যে কারা কারা ভারতীয় নাগরিক। 1950 সালে 26শে জানুয়ারি সংবিধান কার্যকরী হওয়ার সময় কারা কারা নাগরিক পরিষ্কার বলা আছে। শান্তনু ঠাকুরের তাহলে তো বাবা হয়ে মারা গেল। তার আগেই চলে এসেছিলেন এদেশে। শান্তনু ঠাকুর এদেশে জন্মেছেন, তাই তিনি অয়ন, ভারতের অয়ন। নাগরিক। এসব বলার এক কোনো মিনিট, মানে হয়? ওকে। না, মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর প্রথমে বললেন না আমাকেও অ্যাপ্লাই করতে হবে, তারপরেই 7 দিনের মধ্যে স্টেটমেন্ট চেঞ্জ করে বললো না না আমি অ্যাপ্লাই করব না। দেবাশিস বাবু, মানে হি ইজ দেবাশিস বাবু, কনফিউজড এই whether he is an CAA Indian এবং citizen or not. NRC confusion টা ওকে আপনাদের, ওকে ওই প্লিজ, তো সিএ তৈরি এনআরসি করছেন। নিয়ে বারবার তার হেরে মানে আপনারা confused লোকসভার হয়ে যাচ্ছেন। ভোট পর্যন্ত আপনার কি মনে হয় সিএ এনআরসি নিয়ে লোকসভার ভোট পর্যন্তই এটা থাকবে, তারপরে আর থাকবে বলে মনে হয় না? বলছি আমি 3 ইডিয়টস দেখেছেন তো? 3 হ্যাঁ, ইডিয়টস, অবশ্যই। 3 ইডিয়টসে আমির খান একটা খুব সুন্দর বোর্ডে গিয়ে বলেছিল হ্যাঁ। সবাইকে ফারান আইট্রেট প্রি রাজুলাইজেশন। তো সবাই খুব ভাবতে শুরু করেছিল কি বলছে। আসলে কিছুই না, ও দুজন বন্ধু ওর ছিল ফারহান আর রাজু, তার নামে ওটা লিখেছিল এবং পাশে ওগুলোকে যোগ করে দিয়েছিল। আমার যেটা মনে হচ্ছে বিজেপি এবং তৃণমূল যেটা করছে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে সিএ এবং এনআরসি নিয়ে। তার কারণটা হচ্ছে সিএটা কিছুই নয় কোনো বিশাল, আমি যেটুকু বুঝেছি Okay. হাতি ঘোড়া কিছু নেই। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যে সমস্ত মানুষেরা অনুপ্রবেশকারী হিসেবে এসছেন তাদের মধ্যে যারা অমুসলিম তাদেরকে এখানে ওরা বলছেন তাদেরকে ওরা নাগরিকত্ব দেবেন। হ্যাঁ। এক, এবার প্রশ্নটা হচ্ছে মাইক্রোফোনটা সামনে নিন, হ্যাঁ। বিরোধীরা বলছে কেন এটা অমুসলিম, এটা ধর্মীয় এতে আসে না ইত্যাদি ইত্যাদি। okay. বিজেপির কিছু যুক্তি আছে। মূল জায়গাটা হচ্ছে যে সময়টা কি, যে সময় সিএটা করা হলো সেটা হলো ভোট। মানে এই না, ভোটের সেই সময় জন্যই কি বিজেপি, এখানকার বিজেপি সেভাবে গুরুত্ব দিচ্ছে না সিএ এনআরসি কে দেখুন প্রায় প্রচারে? মানে এখানে প্রশ্নটা হচ্ছে প্রায় 1.5 কোটি মতো অনুপ্রবেশকারী যারা আছেন, যদি হিসাবটা আমি ভুল না করি 1.5 কোটি লোক তাহলে নাগরিকত্ব পাবে। 1.5 কোটি লোক মানে যদি আপনি অঙ্কের বিচার করেন Okay. 11খানা সিট, বেশ। 11খানা সিট, এটা একটা হিসাব। সংক্ষেপে। এখানে আরেকটা বক্তব্য আছে, সেটা হচ্ছে দেখুন এই যে এরা যে ঢুকবে, তো তাতে আমাদের তো ভারতবর্ষের কিছু ন্যাচারাল রিসোর্সেস আছে, সেগুলোর কি হবে? 1, 2 ন্যাশনাল সিকিউরিটিটা কি হবে? মানে যারা এতদিন যে না, সমস্ত সরকার কি না, কিছু না, ভাবেনি? গুলিয়ে আপনার দেওয়া আপনার মতে কি? আমি সরকার- বলছি, আপনি আমি সংক্ষেপে বলছি। শেষ করুন প্লিজ। হ্যাঁ। আমি এটাই বলার চেষ্টা করছি যে এই দুটো জায়গা আমাদের তো সবার চিন্তা থাকবে। Okay. আর ভোটের আগে এটা করা মানে ওই 11খানা সিটের একটা ভোটের ব্যাপার আগে আছে। করা মানে 11টা সিটের একটা অঙ্কে। আচ্ছা, এবার জনতার প্রশ্ন নেব এই সিএ এনআরসি নিয়ে। আমার প্রশ্ন তৃণমূলকে। হ্যাঁ, আমার শান্তনু ঠাকুর বলেছেন যে তৃণমূলের লোকেদের নাগরিকত্ব দেওয়া হবে না, আপনারা কি বলবেন? না উনি নাগরিকত্ব দেওয়ার কে বা না কে, দেখুন না না না, খুব পরিষ্কার। উনি বলেছেন আমি বলি, সিএ তে আবেদন আমি এই যে বলি, সরকার থেকে আমি আসবে, বলি, কেন্দ্রীয় আমি সরকার এটাকে- থেকে, এটা নিয়ে আমার- তাদেরকে বলবো সিএ এর আবেদন আমার তৃণমূল বলার আছে, কর্মীদের কাছ আমি থেকে নেবেন না। শুনেছি, মানে উনি নাগরিকত্ব দেওয়ার কে, আমি তো সেই জন্যই প্রশ্ন করলাম। একদিকে প্রধানমন্ত্রী বলছেন যারা পারসিকিউটেড তাদের আমি নাগরিকত্ব দেবো, দাদা এখানে বলছে যে যারা আসবে তাদের জাতীয় সুরক্ষার প্রসঙ্গে ভাবতে হবে। তাহলে 1.5 কোটি মানুষ এখানে নেই, আচ্ছা। নতুন করে আসছে, তাই বলছি গুলিয়ে দেওয়া হচ্ছে। যারা এখানে অলরেডি আছে, যারা ভোট দিয়েছে, তাই তো সুমনদা প্রশ্ন করছে যে তারা কি প্রধানমন্ত্রীকে ভোট দেননি, তারা কি শান্তনু ঠাকুরকে ভোট দেননি, Okay. ইভেন তারা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেননি। Okay. তাহলে 326 নম্বর ধারা অনুযায়ী তারা তো ভারতের নাগরিক বলেই ভোটার দিতে পেরেছেন, হ্যাঁ। কারণ 326 নম্বর ধারায় বলা আছে যে তারাই ভোট দিতে পারবে যারা ভারতের নাগরিক। স্যারের কথা বলি, স্যার বললেন সংবিধান Okay. 2 লাইন পড়া থাকলে তাহলে এই প্রশ্ন আসতো না। শান্তনু ঠাকুরের বয়স হচ্ছে 41, তার মানে সে 1983 সালে জন্মেছে। 1983 সালে যে জন্মেছে সে ন্যাচারালি ভারতের নাগরিক হতে পারছে না, কারণ 87 পরে যারা জন্মেছে তারা ন্যাচারাল নাগরিক। আমি Okay. দাবি করছি এখান থেকে ওর বার্থ আমি বিমল সার্টিফিকেট শঙ্কর দেখাও, কাছে আসবো। ওর তবে- বার্থ সার্টিফিকেট তবে এখানকার নয়, এই
উত্তর নেব। বিমলদা এর উত্তর নেব। বলছি স্যার, পরেই বললাম 87-র পরে হচ্ছে ন্যাচারাল, 87-র পরে, 1987-র পরে। আপনি একটু ভুল দিচ্ছেন। আমি আপনাকে লিখে দিতে পারি, যে কেউ সার্চ করে নিক, দর্শক বন্ধুরা সার্চ করুক, 3টে শর্তে আছে। আমি বলছি স্যার 3টে শর্তে আছে, তার মধ্যে জন্মসূত্রে 1987। উদ্দেশ্যে প্রশ্ন রয়েছে একজন, জনতার প্রশ্ন আছে কারো? বলুন প্লিজ। ওকে, নাগরিকত্বের 3টে শর্ত বলে দিন স্যার। আচ্ছা, আমার প্রশ্ন বিজেপিকে, ওকে, যে শান্তনু ঠাকুরের করা এই এনআরসি নিয়ে মন্তব্যে কি আপনাদের আরো অস্বস্তি বাড়লো? বিন্দু মাত্র বাড়েনি, কারণ শান্তনু ঠাকুর কি বলেছেন সকলেই জানে। শান্তনু ঠাকুর কি কোথাও বলেছেন এই আমরা এক্ষুনি এনআরসি করব? তিনি ভবিষ্যতের একটা ইঙ্গিত দিয়েছেন, যেরকম এই যে আজকে সিএএ এলো, তার কারণ হচ্ছে যে মানুষগুলো সব হারিয়ে এ দেশে এসেছেন, তাদের তো একটা আতঙ্ক ছিল যে স্বাভাবিক নিয়মে তারা নাগরিক হতে পারছেন না, আগামী দিনে তাদের কি হবে। তার জন্যই বিরোধীরা বলছে এরকম আতঙ্ক কোথায় ছিল? কে বলেছেন আতঙ্কের কথা? কে বলেছিলেন আতঙ্কের কথা? বিরোধীরা বলছে। কে বলছে? বিরোধীরা কানে কালা হলো কি? এখানে যারা বসে আছেন তারা কখনো আতঙ্কে ভুগেছেন? চোখেও দেখে না, আমরা কানে শুনি, চোখে দেখি। কানে শুনলেন, চোখে দেখলেন, সাধারণ মানুষ। পরপর দুবার প্রধান বিরোধী দল হতে পারেনি, তৃতীয়বারের জন্য 40-এর ওকে, এক লাইন প্লিজ। Actually, if you go through the flavor of Indian Constitution, ভারতীয় জনতা পার্টি এমন একটা বিনাশকারী শক্তি, এদের রাজনৈতিক পরিসরে আর থাকতে দেওয়া উচিত না। ওকে, যারা আজকে উত্তরে কোচবিহারে, জলপাইগুড়িতে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদী দ্বৈরথ হলো, সেই দ্বৈরথ থেকে কি উঠে এলো দেখুন। তৃণমূলের গর্জন আর বিজেপির বিসর্জন। একবার আবার বিজেপি পার্টি ইলেকশন কোড মানে না, এজেন্সি দিয়ে ইলেকশন করাচ্ছে, আর বাড়ি বাড়ি গিয়ে বলছে बीजेपी के वोट दो। ये मोदी है, भ्रष्टाचारियों को सजा दे करके रहेगा। और बंगाल के मेरे भाइयों बहनों, आने वाले 5 वर्षों में भ्रष्टाचारियों पर और कड़ी कार्रवाई होगी। বৃহস্পতিবার সবার নজর ছিল কোচবিহারে। প্রথমে মাথাভাঙায় মমতার সভা, এর কয়েক ঘন্টার মধ্যেই কোচবিহার শহরে মোদির সভা। আজকে একটা মিটিং করতে আসবে বাবুরা, দেখবেন কত কাঁদবে, কত কুমিরের অশ্রু ঝরবে। লিখে নিয়ে এসে টেলিপ্রম্পটারে পড়ে বাংলা লিখে নিয়ে আসে, ওইটা বলে, এসেই বলবে কুচবিহার রাজার জয়, পঞ্চানন বর্মার জয়, দণ্ডবতে, কত কথা বলবে। আসলে সবটাই দেখে দেখে বলে, কিন্তু বলতে পারে না। নমস্কার সকল কুচবিহারবাসী, দের আমার সাদর प्रणाम। दंडोवत सगाई के ये समय ठाकुर पंचानन वर्मा जैसे महान सपूतों के सपनों को पूरा करने का समय है। 10 বছরে যা হলো ওটা ট্রেলার ছিল। আমি বলি ভ্রষ্টাচার সরাও, তারা বলে भ्रष्टाचारी बचाओ। कितनी ही गर्मी क्यों न हो, सूरज निकलते ही तुरंत मतदान के लिए चल पड़े, सुबह सुबह ही मतदान कर दें। और दूसरा, ये टीएमसी के गुंडे आपको वोट देने से रोकते हैं, पूरी हिम्मत के साथ खड़े हो जाइए। इस बार इलेक्शन कमीशन बहुत जागरूक है, आपके एक एक वोट की ताकत वो समझता है। ইলেকশনটা কেন্দ্রে, ইলেকশনটা রাজ্যের নয়, সবটাই করছেন বিজেপি পার্টি। এখানে কোথায় গণতন্ত্র? 3 বছর ধরে তোমরা আবাস যোজনার টাকা দাও না, রাস্তাঘাটের টাকা দাও না, 100 দিনের কাজের টাকা দাও না। মনে রাখবেন, আপনি কেউটে শাস্তিও বিশ্বাস করতে পারেন, কিন্তু বিজেপি পার্টিকে জীবনে বিশ্বাস করবেন না। जहां दूसरों से उम्मीद खत्म होती है,
वहां से मोदी की गारंटी शुरू होती है। पश्चिम बंगाल के करोड़ों परिवारों को मुफ्त राशन मिल रहा है क्योंकि मोदी ने इसकी गारंटी दी थी। यहाँ बंगाल के करीब 40 लाख गरीबों को पक्का घर मिला है। करोड़ों परिवारों को पहली बार टॉयलेट मिला, बिजली मिली, गैस मिला, नल से जल कनेक्शन पहुंचा, क्योंकि ये मोदी की गारंटी थी। তো বিজেপিতে বলছে 100 দিনের টাকা দেবে না, দেয়নি। আমি আপনাদের বলেছিলাম টাকা আমরা দিয়ে দেবো। টাকা পেয়েছেন কি পাননি? 100 দিনের কাজে 59 লক্ষ লোককে টাকা আমরা পৌঁছে দিয়েছি। আমরা ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব, করেছি কি করিনি? ইতিমধ্যেই 1,99,00,000 মহিলার বাড়িতে টাকা পৌঁছে গেছে। যাদেরটা 500 টাকা বেড়ে 1000 হয়েছে, আর যাদেরটা 1000 বেড়ে 1200 হয়েছে। নিজেরা চেক করে নেবেন। पूरे देश ने देखा है कि कैसे टीएमसी सरकार ने संदेश खाली के गुनहगारों को बचाने के लिए पूरी ताकत लगा दी। अब बीजेपी ने संकल्प लिया है कि वो संदेश खाली के दोषियों को सजा दिलवा कर ही रहेगा। उन्हें जिंदगी जेल में ही काटनी पड़ेगी। নিউজ 18 বাংলা। এইভাবে দৈরত্ব চললই, তার আগে সিএ নিয়ে সুর চড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিভাবে সেটাও দেখালাম। আর আপনারা জানেন অভিন্ন দেওয়ানি বিধি, সে অভিন্ন দেওয়ানি বিধিও চালু করবে মোদী সরকার, এরকমটাও ঘোষণা করা হয়েছে। সে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আজকে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন। এরপরে তো শুনছি ইউনিফর্ম সিভিল কোড করবে, অর্থাৎ মুসলিমদের বিয়ের পদ্ধতি আলাদা, হিন্দুদের বিয়ের পদ্ধতি আলাদা, হিন্দুদের মধ্যে নানা ধর্ম, ট্রাইবেলদের পদ্ধতি আলাদা, তপশিলীদের পদ্ধতি আলাদা, রাজবংশীদের পদ্ধতি আলাদা, আদিবাসীদের পদ্ধতি আলাদা, খ্রিস্টানদের পদ্ধতি আলাদা। তোমরা বিয়েটাও ঠিক করে দেবে, কি শাড়ি পরবে, কোন ধর্ম মতে পড়বে, কে কাকে বিয়ে করবে। এটা মহা আশ্চর্যজনক এক দেশ হয়ে গেছে। এই দেশকে শেষ করে দিচ্ছে বিজেপি। বাংলার মানুষ একমাত্র প্রতিরোধ করতে জানে। বিমলদা, একটা প্রশ্ন, যে বিজেপি কেন এটা চায়? মানে একটা বৈচিত্র্যের মধ্যে ঐক্য, আমাদের দেশের সংস্কৃতি, তার মধ্যে আবার এক করে নেওয়া কেন? মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র আক্রমণ করলেন। এক একজনের সংস্কৃতি এক এক রকম। বলছে ভারতের যে লোকগুলো সংবিধান তৈরি করেছিল তারা কেন চেয়েছিল? ভারতের সংবিধানে কেন রয়েছে এদেশে ইউনিফর্ম সিভিল কোড চালু করার দরকার? আচ্ছা, তো তাহলে সংবিধান যারা লিখেছিল সব বাজে লোক ছিল নাকি? আমরা তো সাংবিধানিক একটি ধারা, সংবিধানের নির্দেশমূলক নীতিতে আমি শেষ করি দুটো লাইন বলা আছে, যেটা আমরা সেটাই ইমপ্লিমেন্ট করছি। আর বিজেপি যেটা বলে সেটা তো করে। আমরা বলেছিলাম আর্টিকেল 370 উইথড্র করব, উইথড্র করে নিয়েছি। জম্মু ও কাশ্মীরের থেকে উঠে গেছে, তার আগে সবাই বলতো বিজেপি জীবনে এটা করবে না, আমরা করেছি। আমরা বলেছিলাম ইনস্ট্যান্ট ট্রিপল তালাক আমরা বন্ধ করব, আমরা করেছি। আসলে আমি শেষ করি, আমার পেট ভরেনি, ওরা চাকরি পায়নি। আমি শেষ করি, আমরা কংগ্রেসের মতো কাপুরুষ মেরুদণ্ডহীন নই, ভারতীয় জনতা পার্টি এটা বিনাশকারী রাজনৈতিক দল। তাহলে সমস্যা কোথায়? সংবিধানে যা আছে সেটাই ওনারা বাস্তবায়িত করার চেষ্টা করছেন, চাইছে বিজেপি। জায়গাগুলো রয়েছে সেগুলো যদি ওকে ওনাদের করতে হতো। আর এর মধ্যে দর্শকদেরকে বলি, আপনারা দেখছেন অভিন্ন দেওয়ানি বিধি কি। 370 ধারা প্রসঙ্গে স্যারের বক্তব্য শোনার মধ্যেই পরিষ্কার যে এরা বিভাজিকা একটা নীতি নিয়ে চলে, সারাক্ষণ দ্বিমুখী নিয়ে চলে। আজকে সংবিধানে ধর্মনিরপেক্ষতার আদর্শ নিয়েও কথা বলা আছে, 25 থেকে 28 নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকারের কথাও বলা আছে। সংবিধানে কি কি আছে আমরা সবাই কম বেশি অল্প অল্প করে জানি, যেটা আমাদের অস্তিত্ব রক্ষার কথা বলে। এমন কিছু বলে না যেটা আগুনে পুড়িয়ে মারা হবে, জয় শ্রীরাম না বললে তাকে গরম চা ফেলে দেওয়া হবে। তারপর অভিন্ন দেওয়ানি বিধিতে কোথায় বলা আছে গরম আগুনে পুড়িয়ে ফেলা হবে, মারা হবে? এই যা অভিযোগ করছেন। আমার কথা দুটো, একটু সময় দেবেন। এক হচ্ছে যে সংবিধানে এরকম অনেক কিছু বলা ছিল যেগুলো করতে
চেয়েছিল সরকার, বা সংবিধানে লেখা রয়েছে কিছু সময় পরে করলে ভালো, যেরকম রিজার্ভেশন তুলে দেওয়া লেখা আছে যে এত পিরিয়ডের পরে আমরা এটাকে রিভ্যালুয়েট করে প্রয়োজন থাকলে রিজার্ভেশন থাকবে, না হলে থাকবে না, এরকম অনেক কিছু থাকে, সবকটা যে করতেই হবে কোথাও লেখা নেই। আচ্ছা, 2 নম্বর কথা আমার, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ইউনিফর্ম সিভিল কোড নিয়ে বলছে, সুর চড়াচ্ছেন আপনাদের ভাষায়, কিন্তু ইলেকটোরাল বন্ডে যে বিজেপি 1 নম্বর, সেটা নিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন না। কেন বললেন না? কারণ বিজেপি 1 নম্বর আর মমতা বন্দ্যোপাধ্যায় 2 নম্বর। বিজেপিকে যারা টাকা দিয়েছে ফিউচার গেমিং কোটি কোটি টাকা, তারা তৃণমূল কংগ্রেসকেও দিয়েছে। এই ছায়াযুদ্ধ সিপিআইএম পরিষ্কার বলেছিল যে আমরা আসবো না, আর এরা এনআরসি নিয়ে এখানে কথা বলছে। কেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সুর চড়ালেন? এই যে সপ্তর্ষি যেটা বললেন যে আমাদের ভাষায় সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সপ্তর্ষি আসবো প্লিজ। আজকে ভারতের সামনে প্রধান সমস্যা সেটা না ইউনিফর্ম সিভিল কোড, না সিএ। ওকে, বিজেপি কেন চায় সেটা আমরা জানলাম, কিন্তু কেন আজকে এই অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সুর চড়ালেন? গত বছর নরেন্দ্র মোদী কি বলেছিলেন দেখুন। आप मुझे बताइए, एक घर में परिवार के एक सदस्य के लिए एक कानून हो, परिवार के दूसरे सदस्य के लिए दूसरा कानून हो, तो क्या वो घर चल पाएगा? क्या कभी भी चल पाएगा क्या? फिर ऐसी दोहरी व्यवस्था से देश कैसे चल पाएगा? सुप्रीम कोर्ट डंडा मारती है, कह रही है कॉमन सिविल कोड लाओ, कि यूनिफॉर्म सिविल कोड के नाम पर ऐसे लोगों को भड़काने का काम हो रहा है। আচ্ছা, এবার তাহলে প্রথম জনতার প্রশ্ন নিয়ে নি। এই অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে কার প্রশ্ন? আমার প্রশ্ন বিজেপিকে করুন। বলছি, আমরা ভোটে জেতার পরে কি পুরো দেশে কি ইউসিসি চালু করবেন? আমরা পরিষ্কার বলছি যে দেশে ভবিষ্যতে কবে চালু হবে সে তো এই মুহূর্তে আমি বলতে পারবো না, কিন্তু আমরা আমাদের যা মানে মানুষকে কথা দিয়েছি সেটুকু বলতে পারি। আমরা ইউসিসি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড চালুর জন্য দেশের মানুষকে কথা দিয়েছি, এবং ভারতীয় জনতা পার্টি তার কথাটা রাখে। ভারতীয় জনতা পার্টি কথা দিয়েছে, তার মানে সরকারে আছে বিজেপি, সরকারি কথা দিচ্ছে বলা যায়, সরকারি কথা দিচ্ছে। দল হিসেবে না, আপনি দল এবং সরকারকে গুলিয়ে ফেলছেন। দল হিসেবে আমরা কথা দিয়েছি, সরকারে এসেছি, কথা রাখছি, আগামী দিনেও রাখবো। কিন্তু একটা ভুল বলছি, আপনি বলছেন কবে চালু হবে, কবে কি হবে তার ঠিক নেই। বিয়ের পদ্ধতি নয়, মেথড অফ ম্যারেজ নয়, এর প্রসিডিউর অফ ম্যারেজ নয়। ইউনিফর্ম সিভিল কোড যারা বলছেন তারা না বুঝেই বলছেন। ইউনিফর্ম সিভিল কোড হচ্ছে এদেশের সমস্ত মানুষের জন্য একই অভিন্ন দেওয়ানি বিধি। কে বিয়েতে পাগড়ি পরবে কি শাড়ি পরবে এটা নয়, আমরা তো একটা আইনের অধীনে আছি। তাহলে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কি বলেছিলেন দেখুন। বিয়া এতিয়াই পাতি লওক, ইলেকশ্যনৰ পিছত অসমত ইউচিচি আহিব, তেতিয়া পাতিলে এৰেষ্ট হ'ব। গতিকে ইলেকশ্যনৰ আগতে কইনা লৈ পাতি ল'লে ঠিক আছে, তেতিয়া মাতিলে আমিও যাম, কাৰণ এতিয়ালৈকে ইলিগেল নহয়। মই যিমান দূৰ জানো তেখেতৰ এগৰাকীয়ে পত্নী আছে, আজি 2গৰাকী 3গৰাকীও তেওঁ বিয়া কৰাব পাৰে। কিন্তু ইলেকশ্যনৰ ঠিক পিছতেই আমি বহু বিবাহ বন্ধ কৰিম, তাৰ গোটেই প্ৰস্তুতি সম্পূৰ্ণ। গতিকে যদি বিয়া কৰে একেদিনাই কৰক, আমাকো মাতক, খাব, আজিলৈকে লিগেল হৈ আছে, কিন্তু ইলেকশ্যনৰ পিছত ইলিগেল। আৰু মই বাধা কৰিলেও বুলিতো নহয়, মইতো কাকো বাধা নকৰোঁ, আইনেহে বাধা কৰিব। আৰু আইনে বাধা কৰা কাম এটা জোৰ জবস্তি কৰিলে আইনে ব্যৱস্থা লয়। সুমনদা কাকে বললেন জানেন? ইউডিএফ নেতা, ইউডিএফ নেতার বিয়ে নিয়ে বললেন। হিমন্ত বিশ্ব শর্মা বলেন দুটো সম্পূর্ণ আলাদা। সুমনদা ইউডিএফ নেতার বিয়ে নিয়ে বললেন, ইউডিএফ নেতার বিয়ে নিয়ে বললেন, কিন্তু ইউডিএফ নেতার বিয়ে নিয়ে বললেন। আমি একটা কথা বলি তোমাকে, বলুন। আমি একটা কথা বলি। একটু আগে আমি হেমন্ত বিশ্ব শর্মার কথায় যাওয়ার আগে আমি একটু বিমলদাকে রেফার করতে চাই। শোনা যাচ্ছে? আমি একটু বিমলদাকে রেফার করতে চাই। বিমলদা একটু আগে বললেন ইউনিফর্ম সিভিল কোডের কথা। কেন ইউনিফর্ম সিভিল কোডের সমালোচনা করা হচ্ছে? ইউনিফর্ম সিভিল কোডের কথা নাকি সংবিধানে কোথাও রেফার করা রয়েছে। একটু আগে বললেন বিমলদা, আমি যদি খুব ভুল না শুনে থাকি, সংবিধানে রেফার করা রয়েছে। সেক্ষেত্রে আমার একটাই প্রশ্ন, আপনারা যদি ইউসিসির ক্ষেত্রে যখন সংবিধানের আপনারা এত ভক্ত,
তাহলে সংবিধানে একথাও বলা রয়েছে যে ভারতবর্ষে কোনো আইন প্রণয়ন করতে হলে কোনো ধার্মিক আঙ্গিক নেওয়া যাবে না। আপনারা সিএ এর ক্ষেত্রে হেমন্ত কি বিশ্ব করে শর্মা কি বললেন? কি করে, আমি সেটাই বলছি, কি করে আপনারা সিএ এর ক্ষেত্রে সংবিধানের কথাটা আর মনে রইল না? ইউসিসির ক্ষেত্রে হেমন্ত বিশ্ব শর্মা সংবিধানকে কিন্তু সেই রেফার ধর্মীয় বিষয়টি উল্লেখ করলেন, এটাই আর সিএ এর ক্ষেত্রে আর কিন্তু সংবিধানকে প্রয়োজন নেই, তখন আপনাদের ভোটের প্রয়োজন। কথা হচ্ছে, দ্বিতীয় হচ্ছে বিয়ে নিয়েই বললেন। হ্যাঁ, বিয়ে নিয়েই বলেছেন। সেটা হচ্ছে বদরুদ্দিন আজমল তার কিছুদিন আগে উনি ওটা সার্কাস্টিক্যালি বলেছেন, উনি বলেছেন আমরা এটা মানবো না, এই ইউসিসি আমরা মানবো না। উনি সেই জন্য বলেছেন যে আপনি যদি এক্সট্রা বিয়ে করতে চান ইউসিসি, আমি শেষ করি না, ইউসিসি আচ্ছা চুপ করতে হবে তো, আরে পরপর দুবার যে দল প্রধান বিরোধী দল হতে পারেনি তার এত কথা শোনা যায় না, তার এত কথা শোনা যায় না, তাকে চুপ করতে হবে। না না, চুপ করতে হবে না, আসন পাবে, আপনারা ওর কথা শুনতে আপনারা হবে। মানুষকে এবং ভারতবর্ষকে বিপদগামী করছেন। খুব ভালো কিসের চুপ করা? 40টা আসনে যারা পায় না তাদের সঙ্গে এত কথা নেই। টার্গেট হচ্ছে হিন্দু হিন্দু। সুমন বিমলদাকে বলতে দিন, ওদের মেইন সুমনদাকে বলতে দিন। ওরা বলতে দেবে না তো, ওই জন্য এত হেরেছে, ওই জন্য আরো হারবে। এবার 40-এর নিচে, তাহলে তো এবার 40-এর নিচে দেওয়া হচ্ছে, বিষয় নিয়ে না বলার বিজেপিকে সুযোগ করে দেওয়া হচ্ছে। এবার 40-এর নিচে প্রধান ওদেরই বন্ধু মমতা ব্যানার্জি বলেছে 40-এর নিচে পাবে, আমার কোনো আপত্তি নেই, নিজেদের মধ্যে আমি গোলমাল করব না। এবার আমি বলি, সেটা হচ্ছে কতগুলো কথা বলেছিলেন বদরুদ্দিন আজমল, তার উত্তরে এটা বলেছেন সিএএ চালু হলে বহু বিবাহ বন্ধ হবে, তো বলা হয়েছে তো না অভিন্ন দেওয়ানি বিধি, তা সিএএ এটা অভিন্ন দেওয়ানি বিধি নয় তো ইউসিসি, আচ্ছা ইউসিসি আই এম সরি ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড চালু হলে বহু বিবাহ বন্ধ হবে। আরো মানে দেওয়ানি সংক্রান্ত উত্তরাধিকার এগুলো নিয়ে যা যা নিয়ম আছে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ে সেগুলো এক জায়গায় আসবে, এটা সাংবিধানিক নিয়ম, আমরা সেই সাংবিধানিক নিয়ম পালন করব। যদি শক্তি থাকে আটকাবে, কংগ্রেসের শক্তি থাকবে না। তৃণমূলের কাছে কার প্রশ্ন রয়েছে বলুন। আমার প্রশ্ন, ভোটের আগেই কেন ইউসিসি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে? না, তো একটু মিসিং হয়ে যাচ্ছে। 2023 সালে মোদিজি বলার পর থেকে যদি জাগো বাংলা পড়া হয় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যগুলো শোনা হয় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যখনই ইউসিসির কথা বলা হয়েছে পড়া যায়, স্যার আপনি কেন মধ্যিখানে বলেন, আপনি তো এতক্ষণ সবাইকে জ্ঞান দিচ্ছিলেন। এখন তাদের বক্তব্যটা খুব পরিষ্কার। এবার আমার মুশকিল হচ্ছে, তুমি যদি কাউকে খুন করো বা আমি যদি কাউকে খুন করি, ফৌজদারি আইনের মাধ্যমে আমার একটা শাস্তির বিধান হয়ে থাকে। আমি যদি কাউকে কোনোভাবে অন্যায়ভাবে ডিভোর্স করে থাকি, তাহলে ডিভোর্সের বিরুদ্ধেও একটা আইন আছে এবং সেই আইনটার জন্য আমাকে খোরপোশও দিতে হবে। তাহলে এরকম আইন যখন ভারতে আছে, যে আইনের অধীনে 14 নম্বর ধারায় আমরা আইনের চোখে সমানভাবে বিচার পাওয়ার অধিকারী হয়ে থাকি, বা 226 নম্বর ধারা আছে বা 32 নম্বর ধারা আছে, সেইটা তো সংবিধান। তাহলে ইউসিসি করার উদ্দেশ্য কেন হচ্ছে? কারণ ভারতের সংবিধান প্রণেতা তারা বুঝেছিলেন যে ভারতের মধ্যে যে বহু বৈচিত্র্য রয়েছে তার একটা মাল্টিকালচারাল আইডেন্টিটিটাকে প্রিজার্ভ করা উচিত। দুটো লাইন বলবো। ভারতের সুপ্রিম কোর্ট তার বহু নির্দেশে, তার মধ্যে একটা হচ্ছে শাহবানু মামলায় স্পষ্ট করে বলেছে যে কেন আপনারা ইউনিফর্ম সিভিল কোড চালু করছেন না। এরা সুপ্রিম কোর্টটাও মানে না, এরা সংবিধান মানে না। কি করব আমরা? আমাদের কিছু করার নেই। ইউসিসি চালু আমরা করব, এটা আমাদের মানুষকে কথা দিয়েছি আমরা রাখবো। শুধু সবাই অনলাইন বলবে না না, আটকান এবার বিজেপিকে, আটকান এবার, অনেক হয়েছে। আমি একটা কথা বলি, এদের ইউসিসির কারোর হিডেন এজেন্ডা কি জানেন? সংখ্যালঘু সম্প্রদায়ের পুরুষদের শাস্তি দেওয়া, জেলে ভরা, এইটাই হচ্ছে এদের কাজ। আপনাদের কাজ আমাদের কাজ নয়, এদের কাজ, এদের কাজ, এদের ওটাই টার্গেট, সংখ্যালঘু সম্প্রদায়ের পুরুষদের জেলে ভরা। হতে পারেনি, তাকে পাত্তা দেওয়ার কি আছে? বিজেপির কি ক্ষতি হয়েছে 370 ধারা রদ করে হোক বা 3 তালাক রদ করে হোক? আমি বলছি কিচ্ছু হয়নি। আমার হাসি পাচ্ছিল যে একটা সময় শূন্য হয়ে যাওয়া দলের প্রতিনিধি সপ্তর্ষি যখন কিছু বলছিল, আসল মৌচাকে ঢিলটা মেরে দিয়েছিল রিগার্ডিং আপনার ওই ইলেকট্রাল বন্ড। একদিক থেকে আপনি দেখুন, ওই দই মাখা প্রদীপ্ত কিন্তু দৌড়ে এসে আটকে দিচ্ছিল, কারণ ওরাও তো দইটা খেয়েছে। আসল যে এত বড় দুর্নীতি, আমি তখন সেই দুর্নীতি নিয়ে এখন আমাকে তুমি আটকাও। প্লিজ বলতে দাও, প্লিজ বলতে দাও। বক্তব্য বিজেপির কাছে, বিজেপির কাছে কোনো ইস্যু নেই। সিপিআইএম 2016 থেকে 2018 অবধি প্লিজ প্রদীপ্ত
বলেছে প্রদীপ্ত, একটু জিজ্ঞেস please. করতে বলুন Okay, না okay, okay, ইলেকট্রাল বন্ড শেষ করুন, আমাদের সময় চলে যাচ্ছে। অধ্যাপকরাও আজকাল এই ভদ্রতা ভুলে গেছে। অধ্যাপকের কথা আমি এখানে বক্তব্য হচ্ছে না, হচ্ছে বাজে যে- কথা না বলে শেষ দই করতে খাওয়া দাও। ফাওয়া শব্দ না ব্যবহার শেষ করে করতে দাও। রাজনৈতিক বিশ্লেষক নিরপেক্ষ বিশ্লেষণ আমি করুন। বলছি না, নিরপেক্ষ বলে কিছু হয় না। আমার তাহলে বক্তব্য বলে দিন হচ্ছে- যে আপনি সিপিএম এর পক্ষ নিয়ে কথা বলছেন। আমরা আমার প্রত্যেকেই ব্যক্তিগত আক্রমণ, please. কোনো না কোনো পক্ষে আছি। আপনি সেটা জানেন না কেন আমি জানি না, রাজনীতি কেন করতে এসেছেন। এক না, না, নম্বর। আপনি তো দুই সেটা নম্বর বলুন, হচ্ছে যে আপনাকে রাজনৈতিক বিজেপির বিশ্লেষক কাছে বলেন আজকে নি, আপনি ইস্যুটা বলুন, উনি তো স্বীকার করে নিচ্ছেন। বিজেপির কাছে আজকে ইস্যুটা কি? বিজেপি যদি আজকে কর্মসংস্থান নিয়ে কথা বলুক, আনএমপ্লয়মেন্ট আজ কোন জায়গায় পৌঁছেছে, অর্থনীতি আজ কোন জায়গায় পৌঁছেছে, মানুষের যে কি অবস্থা, সেই ইস্যুগুলো বিজেপি বলার মতো নেই। আচ্ছা, তৃণমূলের একদিকে দুর্নীতির মুখ ঢেকেছে, Okay. বিজেপির কাছেও একই জিনিস। তাই জন্য জাগলারি অফ ওয়ার্ডস, সিএ কখনো আপনার Okay. CA আমরা জাগরণ এই নিয়ে of তর্কে what? তর্ক রাজনৈতিক চলতেই বিশ্লেষক, থাকবে, থামবে না, CA আমি লোকসভা চ্যালেঞ্জ নির্বাচনের আগে করছি, পরিষ্কার। কিন্তু আজকে একেবারে মাথা ভাঙার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, নিশীথ প্রামাণিক এবং দেবাশিস ধর, অবসরপ্রাপ্ত আইপিএস অর্থাৎ অবসরপ্রাপ্ত পুলিশ সুপার শীতল খুচির ঘটনা উঠে এলো। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে। আমরা দল থেকে তাড়িয়ে দিয়েছি, আমাদের দলেও ছিল আপদ, আর বিজেপির আজ হয়েছে সম্পদ। শীতলকুচিতে গুলি চালিয়ে এত মানুষ মেরেও হাতের রক্ত মোছেনি, এখন গিয়ে দাঁড়িয়েছে বীরভূমে। বৃহস্পতিবার কোচবিহারের মাথাভাঙায় তৃণমূলের সভা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় প্রাক্তন আমলা দেবাশিস ধর, কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপার, যাকে এবারে বীরভূমে প্রার্থী করেছে বিজেপি। শীতলকুচিতে ইলেকশনের সময় লাইনে দাঁড়ানো 5 জনকে গুলি করে মেরেছিল, তার মধ্যে 4 জন সংখ্যালঘু সম্প্রদায়ের আর একজন রাজবংশী ভাই ছিল। আমি ইলেকশন চলাকালীন এসেছিলাম ছুটে, আর যে লোকটির ইনস্ট্রাকশনে হয়েছিল তাকে আমরা, তার বিরুদ্ধে সরকারের 2টো ডিপি চলছে, ভিজিলেন্স ক্লিয়ার হয়নি, কিন্তু ভারতবর্ষের সরকার তাকে ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে। কোনো আইন কানুন কিচ্ছু মানে না, তিনি আবার বীরভূমে গিয়ে দাঁড়িয়েছেন। 21-এর ভোটে উত্তাল হয় শীতলকুচি, চলে গুলি, হয় মৃত্যু। 21-এর এই ঘটনার কথাই উঠে এলো 24-এর ভোট প্রচারে। শীতলকুচিতে গুলি চালিয়ে এত মানুষ মেরেও হাতের রক্ত মোছেনি, এখন গিয়ে দাঁড়িয়েছে বীরভূমে। কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। কোচবিহারের সভা থেকে তার বিরুদ্ধেও এদিন সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের একজন বাবু, যার বিরুদ্ধে হাজার হাজার কেস, আমি একটু বলবো তোমার বিরুদ্ধে কি কি কেস আছে, আমার কাছে সব নথিবদ্ধ করা আছে। তুমি আজকে নাকি স্বরাষ্ট্র হোম মিনিস্টার, লজ্জা লজ্জা লজ্জা। গণতন্ত্র কলঙ্কিত হয়েছে। কেন আপনাদের এখানে আর রাজবংশী লোক ছিল না? একসময় তৃণমূলের যুব নেতা ছিলেন নিশীথ প্রামাণিক। 2019 সালে বিজেপিতে যোগ দেন এবং কোচবিহারের সাংসদ হন। এবারও তাঁকে কোচবিহারের প্রার্থী করেছে পদ্ম শিবির। কোচবিহারের সভায় এ নিয়ে কটাক্ষ তৃণমূল নেত্রীর। আমরা দল থেকে তাড়িয়ে দিয়েছি, আমাদের দলেও ছিল আপদ, আর বিজেপির আজ হয়েছে সম্পদ। শুধু গুন্ডামি করে বেড়ায়, 4-5 গাড়ি পুলিশ নিয়ে ঘুরে বেড়ায়। কদিন আগে উদয়ন গুহকেও অ্যাটাক করেছিল। নিউজ 18 বাংলা। তার মানে নিশীথ প্রামাণিক এবং দেবাশিস ধর দুজনেই হচ্ছেন বিজেপির সম্পদ, তৃণমূলের আপদ। শুধু তাই নয়, দেবাশিস ধরের হাতে রক্ত লেগে আছে, তাকে আপনারা প্রার্থী করেছেন, আর নিশীথ প্রামাণিক গুন্ডা নিয়ে ঘুরে বেড়ায়। প্রথম কথা, বেশি উত্তর দেওয়ার দরকার নেই, শুধু একটা চ্যালেঞ্জ রইল, আপনার চ্যালেঞ্জটা পৌঁছে দেবেন। তার নামে নাকি প্রচুর ফাইল আছে, বার করব বলা হলো তো, বার করুন, আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম। আচ্ছা, আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, বার করুন। করেছি তারপরে প্রশাসক হয়ে উকিলের কাছে গিয়ে বিচারপতির কাছে গিয়ে প্রশাসক হয়ে লুকিয়ে রাখেন। আরো অনেক দল সম্পর্কে বলেছিলেন বার করব, কিচ্ছু করতে পারেননি। তাহলে আইদার আপনার প্রশাসন নিয়ে প্রশ্ন আছে, আপনি প্রশাসন চালাতে পারছেন না, অথবা এই কথাগুলো আবার অর্জুন সিং এর বিরুদ্ধে সোমনাথ শর্মা বলেছেন কিন্তু ফাইল বার করব, প্রচুর খুনের অভিযোগ আছে, অনেক চলছে, ওসব ফাইল অনেক চলছে। এবার আরেকটা কথা বলি, দেবাশিস ধরের যদি সাম্প্রতিক ইন্টারভিউ শোনেন, আপনি দেখবেন যে কোন প্রেক্ষাপটে সেই মানুষটাকে
কি পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল তার মা বলেছিল আমাদের যে ফোন গেছে, তুই আর আমাদেরও ফোন বাড়ি গেছে। আসিস না, আমি তাহলে শীতল- আমি আমি- শান্তিতে আমি মরতে PCR কে পারবো। বলবো, দেবাশিস এই ধরের আজকের এই রকম প্রতিক্রিয়াটা একটা চালাতে। হিস্ট্রি ওকে, গভর্নমেন্টকে ওকে, আমরা দেবাশিস ধরের আজকের প্রতিক্রিয়াটা। আপনি জানেন না স্যার? ওকে, প্লিজ, আপনি কি প্লিজ, প্লিজ। দেশকে বিপদে চালিত প্রদীপ্ত আসছি, প্রদীপ্ত আসছি, দেবাশিস ধরের প্রতিক্রিয়া। শীতলকুচিতে দেখুন এখনো অনেক কিছু উন্মোচিত হয়নি। আমার হাতে রক্ত লাগার ব্যাপারটা আরো ভালো করে দেখুন, সিআইডি তো তদন্ত করেছে। আমার হাতে যদি রক্ত লেগে থাকতো, না আমি ওখানে ছিলাম, না আমি গুলি চালাবার অর্ডার দিয়েছিলাম, না আমি, এবং রাজ্য পুলিশ ওর সাথে জড়িত ছিল। যারা রাজ্য পুলিশের কি ভূমিকা সেটা জানেন না। আমি এটা নিয়ে তর্ক বা বিতর্ক বাড়াতে চাই না। আর 2 নম্বর কথা, সিআইডি তদন্ত করেছিল। আমি যদি কোনোভাবে আমার 0.001%ও ইনভলভমেন্ট পেত, আজকে আমি অ্যাটলিস্ট এখানে বসে থাকতাম। আর এই ঘটনার অনেক কিছু রয়েছে। এই অলরেডি হাইকোর্টে এখন হিয়ারিং চলছে। যেদিন সিবিআই ইনকোয়ারি হবে, যার প্ররোচনায় হয়েছিল, কি এফআইআর আছে আমাদের রাজ্যের সর্বোচ্চ মাথার এগেনস্ট এই কেসে, কিন্তু সেই জায়গায় সেই রহস্য সেদিন উন্মোচিত হবে, কার প্ররোচনায় এই ঘটনাটি ঘটেছে। বড়সড় ইঙ্গিত দিলেন, বড়সড় ইঙ্গিত দিলেন। এই তো রাইট বিজেপি, এইটা না হলে বড় বড় মাথা। প্রফুল্ল প্যাটেল জেলের পিছনে থাকবে, সিবিআই কেস উঠে গেল, নারায়ণ রানে জেলের পিছনে থাকবে, উপমুখ্যমন্ত্রী, রাজ্যসভা কি বলেছিল অজিত পাওয়ার জেলের পিছনে থাকবে, শুভেন্দু অধিকারী জেলের পিছনে থাকবে, 16 সালের 20 মার্চ একদম টিভি ভিডিও নেই ভিডিও। আরে আমাদের সব কথা করে নিশীথ পারামানিককে মানব পাচারকারী কে বলেছিল? কে বলেছিল বাংলাদেশি? তাহলে তাদেরকে নিয়ে দলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করছে। সম্পদ আপদ এই নিয়ে এখন টানা পড়েন। দেখেন, এই ফাইলের ব্যাপারটা তৃণমূলের ফাইল বিজেপির কাছে আছে, আর বিজেপির ফাইল তৃণমূলের কাছে আছে। 25 জন এরকম রাজনীতিবিদ আছে যাদের বিরুদ্ধে মামলা বিজেপিতে জয়েন করার পরে ডিলিটেড হয়েছে। 25 জন, হ্যাঁ 23 জন রয়েছে। 25 জন এরকম ছিল, 23 জনের মামলা ডিলিটেড হয়েছে। আমার কথা অন্য। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে গেছেন। উত্তরবঙ্গের মানুষের অনেক সমস্যা। বলছেন তো চা বাগানের শ্রমিকদের নিয়ে বলছেন, চা বাগানের শ্রমিকদের নিয়ে বলছেন, সেই কথাটাই আমাকে 2 মিনিট শেষ করতে দিন। 2টো রাজ্য রয়েছে চা প্রধান রাজ্য, একটা পশ্চিমবাংলা আর একটা আসাম। একটাতে মমতা বন্দ্যোপাধ্যায় আর একটাতে বিজেপি। এই 2টো রাজ্যতেই চা শ্রমিকদের মিনিমাম ওয়েজেস এনশিওর নয়। মিনিমাম ওয়েজেস এনশিওর না থাকার কারণে পুরো চা শিল্পটা ঢুকছে, চা সমাজ, পুরো চা সমাজটা পিছিয়ে পড়ছে। তার থেকে বলছেন নজর ঘোরাতে আজকে এরকম অবশ্যই, অবশ্যই। 34 বছর হয়নি, আমরা এখানে ফিক্স করেছি 267 টাকা করেছি। নিশীথ প্রামাণিক 32টা চা বাগান খোলা হয়েছিল। চা বাগান খুলে গেছে, এবং যখন অনাহারে মারা যাচ্ছে না মাদারিহাটে, কখন বলছে বিমান বসু বলছে মাদারিহাটে 4 জন মারা যাচ্ছে, বিমান বসু বলছে অপুষ্টিতে মারা গেছে। আর নিশীথ প্রামাণিক কি বলছেন দেখি। আসলে হিংসা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের হিংসা হয় যে কুচবিহারের মতন জায়গা থেকে একটা রাজবংশী ছেলে সে গিয়ে দিল্লিতে সেখানে সর্বভারতীয় রাজনীতির সঙ্গে যেমন যুক্ত রয়েছে, সেরকম একইভাবে মোদিজির যে সরকারের উন্নয়নের প্রকল্প সেগুলোকে আগে বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে। প্রদীপ্ত, একটা রাজবংশী ছেলে, রাজবংশী 21 সালে মানে আমার তো মনে হয় যে দিল্লির হিংসা হয় কিনা আমি জানি না। 21 সালে জিতলো, একদম র করে জিতে গেল, হঠাৎ করে বলো না না আমি খেলবো না, আমি রাজ্য প্রশাসনে থাকবো না, আমাকে হাফ প্যান্ট মন্ত্রী করো, আমি হাফ প্যান্ট মন্ত্রী হয়ে কেন্দ্রে যাবো। আবার কি হলো? হ্যাঁ, হাফ প্যান্ট মন্ত্রী। ওর কি ভূমিকা রয়েছে? 21 সালে ভোটে দাঁড়ালো কেন? তাহলে ভোটে দাঁড়িয়ে যখন হারলো, মানুষ তারপরে জবাব দিল, 1 লক্ষ ভোটের বেশি হারিয়ে দিল। বলে এরা মানুষের রাজবংশীদের যে আবেগ, সেই আবেগ নিয়ে খেলা করে। তার মানে রাজবংশী টার্গেট আপনাদেরও, রাজবংশী টার্গেট তৃণমূলেরও, রাজবংশী টার্গেট তৃণমূলেরও। এই ভোটের পরে এদের আঁচি নিয়ে যেতে হবে। যুক্তিটা নেই। কারণ হচ্ছে নিশীথ প্রামাণিক নির্বাচনে হেরেছিল। আরে জিতেছিল, জিতে বলেছে না না আমি রাজ্য প্রশাসনে থাকবো না। মুশকিল হচ্ছে এখনই মাথা খারাপ হয়ে গেছে, স্যারেদের এখনই রাঁচি বাঁচাতে হবে, শুনতে পাচ্ছে না কি বলা হচ্ছে। মনে হচ্ছে তৃণমূলের মাথা খারাপ হয়ে গেছে। সেটাই তো বলছি যে জেতার পরে সে বলছে আমি খেলবো না। বাজে কথা বলতে দাও প্লিজ। পাগলের মতো কথা বলছে না, বাজে কথা বলে তো বলতেই হবে। উনি তো জিতেছিলেন। আচ্ছা ঠিক আছে, জিতে তো বলছে আমি খেলবো না, জিতে তিনি তো জিতে বলছে আমি খেলবো না, তারপরে তোমার সময় বলেন আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আসলে তৃণমূলের পাগলামোর কারণ আছে। পাগলামোর কারণ হচ্ছে এবারে উচ্চবঙ্গে সরকার হারবে, ফলে আবার বললাম শুনতে পাচ্ছেন না তো, তারপর পাগলামো বলে বলে তো ইচ্ছা করে বলবে এই কথাগুলো। পাগল হয়ে গেছে সবাই। আরেকটা কথা বলি, হাফ প্যান্ট মন্ত্রী কি রেজাল্ট হবে বলছেন? কোনটা? উত্তরবঙ্গে কি রেজাল্ট হবে? তৃণমূল একটা আসনে পশ্চিম বাংলায় থাকবে এরা।
আমি তো বলে যাচ্ছি 2024-এর পরে স্যারের সঙ্গে ওপেন বাজি হয়ে যাক, কাউন্টডাউন শুরু হবে। বাজি হয়ে যাক, স্যারের কথা সুমন রায়চৌধুরী এই নিশ্চিত ওকে প্লিজ তোমাদের চ্যানেল কি তাহলে 21 সালে ভোটে দাঁড়ানো হলো, যেটার জন্যই তো লড়েছিল। জিতে কেন বললো তারা খেলবো না? ওসব নিশ্চিত প্রামাণিক। দেবাশিস ধর, এই নিয়ে আলোচনা হবে না, আলোচনা হবে আগামী দিনে আর তৃণমূলই থাকবে না। বিমলদা বলছেন, চ্যালেঞ্জ করছেন। আজকের প্যানেলে নারদ কুমার শুভেন্দুর প্রতিনিধি অনেক কথা বললেন, শুনলাম। কোনো রাজনৈতিক দলই থাকবে না, ভারতবর্ষে সংবিধানও থাকবে না, শুধু ভারতীয় জনতা পার্টি থাকবে। সমস্যাটা কি, কদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ক্লিপ খুব ভাইরাল হয়েছিল। তদন্তকারী সংস্থা গাড়ির থেকে এসে নেবেছে, দোকানদার বলল একটু অপেক্ষা করুন, বিজেপির উত্তরীয় পরে চলে এলো, বললো আপ সাফ হ্যাঁ বলে গাড়িতে করে আবার ফিরত চলে গেল। বিজেপির কাছে যারাই যাবে তারা নিট অ্যান্ড ক্লিন। আবার যে রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই প্রদীপ্তরা অভিযোগ করেছিল বনসহায়ক নিয়োগ নিয়ে কেলেঙ্কারি করেছে, আজ রাজীব ব্যানার্জির বিরুদ্ধে আর কোনো অভিযোগ নেই। এই হচ্ছে এদের খেলা, মানে দুজনই একই, একদম দুদু ম্যাম, সবটাই মক ফাইট। সিপিএম কংগ্রেসের একইরা। আমার কথা খুব পরিষ্কার, এই নির্বাচনটা নীতির ভিত্তিতে হওয়া উচিত। এইটা যেটা হচ্ছে, এটা আজকে এই দলে আছে, কালকে ওই দলে যাচ্ছে। তা সত্ত্বেও সিপিআইএম কি করতে পারছে? সিপিআইএমই তো করছে। ইলেকটোরাল বন্ডের বিরুদ্ধে কথা সিপিএমই বলছে। ওদের নেতা নির্মলা সীতারামন, তার হাজবেন্ড, দ্যাট ইজ নট হিজ আইডেন্টিটি। আইডেন্টিটি হচ্ছে সে বড় অর্থনীতিবিদ। বলেছেন স্বাধীন ভারতের সবচেয়ে বড় দুর্নীতির নাম ইলেকটোরাল বন্ড। ইকুয়ালি রেসপন্সিবল তৃণমূল এন্ড বিজেপি। কি করে একটা কোম্পানি এই দুটো পার্টিকে টাকা দেয়? কি করে দেয় এই দুটো পার্টিকে একটা কোম্পানি টাকা, কোটি কোটি টাকা? তার ব্যাপারে কি বলবে? আমার বক্তব্য হচ্ছে আমাদের সংস্কৃতি কি এটাই দাঁড়াবে রাজনীতির, যে ব্যক্তিগত আক্রমণ বা নন ইস্যুকে ইস্যু করা, যেটা বিরোধীরা বলছে। রাজনীতিটা আসলে ব্যক্তিগত আক্রমণ নয়। আজকের দিনে, আজকের পশ্চিমবঙ্গে এই তৃণমূল এবং এক্স তৃণমূলের যেটা চলছে সেই রাজনীতিটাকে কলুষিত করছে এরা। এবং আপনিও আজকে সারাদিন পর যখন বাড়ি যাবেন, বাড়ি গিয়ে ভাববেন এই যে আজকে অনুষ্ঠানটা আপনি সঞ্চালন করবেন, এখান থেকে কি পেলেন, সাধারণ মানুষ কি পেল। আসলে পুরো পশ্চিমবঙ্গ এবং যা চলছে এবং দেশেও যা চলছে, সাধারণ মানুষের কোনো প্রাপ্তি নেই। প্রাপ্তি হচ্ছে এই তুতু ম্যাম, মানে প্রধানমন্ত্রীর থেকে কোনো প্রাপ্তি নেই, প্রচন্ড কিছু পেয়ে গেছে, একদম কোনো কর্মসংস্থান নেই। এই যে জনতা বসে আছে তাদের কোনো আশা ভরসা কিছু নেই। আমি তো চ্যালেঞ্জ দিতে পছন্দ করি। আপনাকে বলছি, আপনি কর্মসংস্থান নিয়ে একটা আলোচনার আয়োজন করুন, সেখানে দরকার হলে দেবাশিস বাবুকে রাখুন, আমি থাকতে রাজি আছি। তো কালকেই করুন না, কালকে আমি রাজি আছি। নীতি আদর্শ নিয়ে হচ্ছে, নীতি আদর্শ নিয়ে আপনারা নীতি আদর্শ নিয়ে এই গলাবাজি তর্ক চলবেই, কিন্তু এই যে জনতা বসে আছে তারা কি পাচ্ছেন এটাও তো সব থেকে বড় কথা। 2024-এ ভোটের আগে এই রকম তর্ক বিতর্ক, 24-এর ভোটের পরে এই জনতা কি তাদের যে পাওয়ার কথা, যা বলছেন বিরোধীরা, সেগুলো পাবেন? এই প্রশ্ন রেখেই শেষ করছি আজকের জনতার দরবার। সবাইকে অনেক ধন্যবাদ। আবার সোমবার জনতার দরবার।